সংবিধান পরিবর্তন করার হবে, প্রয়োজন, অবশ্যই সংবিধান আমরা তো বলেছি এটা তো সাংবিধানিক পরিবর্তন দরকার। তো বিএনপি দলগতভাবে এক ধরনের বাধা দেয় ছাত্রদের যে প্রয়াস। না, ছাত্রদের বুঝতে হবে, এখানে তারা অনেক জিনিস এখানে আপনার সংবিধান সংশোধন করার কিছু প্রচলিত পদ্ধতি আছে, নিয়ম আছে, যেগুলো বলছে আপনাকে একটা শৃঙ্খলার মধ্যে যেতে হবে। আমি যদি বলি যে আজকে এই যে বলা হচ্ছে নতুন সংবিধান লিখতে হবে, বলা হচ্ছে না, তাহলে আপনার এই 53 বছর বাংলাদেশ কোথায় যাবে? আপনি যদি নতুন সংবিধানই রচনা করতেন তাহলে 5 তারিখ হওয়াই আপনি কেন বঙ্গভবনে গিয়ে চুপ্পু সাহেবের অধীনে আপনি শপথ নিলেন? তাহলে আপনার তো শহীদ মিনারে যাওয়া উচিত ছিল। আপনি তো সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আপনি বলতেন আমরা এই সংবিধান মানি না, এই প্রচলিত সিস্টেম মানি না, আমরা নতুনভাবে বাংলাদেশ চালাতে চাই, সংবিধান স্থগিত আমরা দেশে। আপনি তো সেটা করেন নাই। সুতরাং আপনাকে একটা সিস্টেমের মধ্যে আছেন, আপনি সেই সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে গিয়ে আগামী দিনে জনগণের কল্যাণের বাংলাদেশ তৈরি করতে হবে। যার জন্য আমরা কি বলেছি আপনি শোনেন, আমরা বলেছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। আমরা বলেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদেরটা কি পরপর 2বার নাকি যে কোনো মেয়াদে? আমাদের মোট এখন আমরা বলে দিয়েছি মোট 2বার, পরপর না, মোট 2বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। এক, আপনি দেখেন আমরা বলেছি কি যে একটা দল যখন ক্ষমতায় যায় তখন সে অনেকটা ক্ষমতার স্বাদে মোহে প্রয়োগ করার কারণে সে অনেকটা ফেসিস্ট হয়ে যায়। যার জন্য আমরা বলেছি বিএনপি যদি এককভাবেও সরকারে জয়লাভ করে আমরা আগামী দিনে একটা জাতীয় সরকার গঠন করব। আপনি এইটাকে কি একটা পরিবর্তন দেখেন না? জনগণের স্বার্থের পক্ষে দেখেন না? আমরা কি বলেছি এই মানুষ ভোট দিতে পারে না, কারণ মানুষের একটা অভিযোগ বা এটা ন্যাচারাল, যে কোনো মানুষের, আপনি আমি যে বা অথবা আব্দুল্লাহ যে হোক, সবাই কিন্তু একটা ক্ষমতার প্রয়োগ করতে চায়, এরকম একটা মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি। আমরা বলেছি আগামী দিনে যত নির্বাচন হবে সব কেয়ারটেকার অধীনে হবে। আমরা বলেছি যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় যায় সে নিজেকে খুবই ক্ষমতাপুরো, বলা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুধু জীবিত আর মৃত ছাড়া সব পারে, এরকম একটা কথা আছে না? আমরা বলেছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আইনসভার মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে, এটা ব্যালেন্স হবে। শুধু তাই না, আপনি দেখুন আরো বিরাট একটা পরিবর্তনের কথা আমরা বলেছি যে আপনি এখন দেখেন বাংলাদেশে প্রচলিত, আপনি জনগণের রায় বলেন ঠিক আছে, কিন্তু আমাদের দেশে আমরা প্র্যাকটিসে কি দেখেছি যে মার্কার বাইরে কিন্তু মানুষ ভোট দেয় না। স্বাভাবিক, এটা পরিবারের বাইরেও তো ভোট দেন। হ্যাঁ, এটা স্বতন্ত্র একজন লোক জেতা কিন্তু খুব টাফ। এটা আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে 2বারের বেশি যদি প্রধানমন্ত্রী না হতে পারে, মানে এটা তো এক ধরনের পরিবারতান্ত্রিক যে স্ট্রাকচার যেটা আমাদের দেশে হয়ে চলে আসছে গত 53 বছর ধরে, সেটাকেও এক ধরনের ভাঙার জন্য একটা চেষ্টা। আপনারা কি এই 2বার প্রধানমন্ত্রীর বাইরে, মানে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, এটার মাধ্যমে কি পরিবর্তন তো ভাঙতে পারবেন আপনাদের দলীয়? এখানে পরিবর্তন থাকে, একটা পরিবারের যদি কেউ যোগ্য হয় আপনি তাকে বাদ দেবেন কিভাবে? সে যদি রাজনৈতিক কালচার, রাজনৈতিক একটা মুভমেন্টের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে, তাহলে কি দোষের কিছু আছে? এই যে আপনি ট্রাম্প, সে একবার প্রেসিডেন্ট হলো, আবার হেরে গেছে, আবার জনগণ মনে করেছে যে না তার মতো লোক দরকার, আমেরিকা নিয়ে এসেছে। এক, আপনি আজকে আপনি ভারত উপমহাদেশের দিকে তাকান, এই যে জওয়াহরলাল ইন্দিরা গান্ধী আসছে না, গান্ধী পরিবার আছে আপনার, আমি মনে করি পরিবর্তন তো কোনো বিষয় না। আপনার বলা আমি মানে প্র্যাকটিসে আমার মধ্যে গণতান্ত্রিক নন ভ্যালুসগুলো আমার মধ্যে আছে কিনা সেইটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। অনেক তো পরিবার শাসন করতে গিয়ে অনেক জায়গায় তো তারা খুবই ভালো করেছে। তারপর আরেকটা আপনি দেখবেন এই যে সংসদে আমরা যেটা বলেছি পরিবর্তনের কথা, বাংলাদেশে তো খারাপও করেছে পরিবর্তন, শেখ হাসিনা তো খারাপও, যার জন্য তো বিদায় নিয়েছে। আপনাকে তো যেমন আপনার রেওয়ার্ড আছে তেমনি তো আপনার আবার তিরস্কারও তো আছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিদায় করেছে না, তো এটা কেন? সে ব্যর্থ হয়েছে, এই কারণেই তো বিদায় করেছে। তারপরে আমি যেটা সংসদে যে 300 আসন এমপি নির্বাচিত হয়, আমরা বলেছি শুধু এই যে রাজনৈতিক দল কি বাংলাদেশকে এই 53 বছর এই জায়গায় নিয়ে এসে আছে? এই যে ফ্রিল্যান্সার সাংবাদিকদের ভূমিকা নেই, আপনি গণমাধ্যম আপনার ভূমিকা নেই, যার জন্য আমরা বলেছি 300 আসনের বাইরে আমরা একটা আপার হাউস করতে চাই, যে সমাজের গুণী জ্ঞানী লোকগুলোকে নিয়ে আর যাতে তাদের এই মতামতটাকে কাজে লাগিয়ে আগে বাংলাদেশটাকে অনেকটা একটা সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যায়। আপনি আরেকটা বড় বাধা হলো আমাদের দেশে যে বলা হয় সংসদ একটা রাবার স্টাম্প, মানে সরকার যা চায় সরকারি দল তাই হয়। আমরা এটা মূল বাধা হলো আর্টিকেল 70। আর্টিকেল 70 যদিও রিক্সও আছে অনেক কিছু। কেন আর্টিকেল 70 প্রবর্তন করা হয়েছিল? কারণ আপনি যদি যুক্তফ্রন্টের দেখেন যে আপনার বেচা কেনা হয়, যে আপনি এমপিকে কিনে ফেললেন, আপনি সরকার পড়ে যায়। আমাদের মতো দেশে একটা সংসদ নির্বাচন করা যে ব্যয়বহুল এবং জনমতে যে একটা মানে একটা দুর্ভোগে চলে আসে, সেখানে ওইটাকে রোধ করার জন্য আর্টিকেল 70 করেছে। যার জন্য আমরা আপনার আর্টিকেল 70 আমরা বাতের কথা বলছি না, আমরা সুনির্দিষ্টভাবে 4টি জিনিস বলেছি। একটা হলো সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিলের ক্ষেত্রে, সংবিধান পরিবর্তন, অর্থ বিল,
রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে, আর অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে। এই চারটা ছাড়া আপনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, অর্থাৎ একটা গণতান্ত্রিক একটা চর্চা আপনি করতে পারবেন। এই এমনি করে কিন্তু একেবারে আপনি 31 দফা যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের নাগরিকদেরকে ভোটারদেরকে টার্গেট করে কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কি দলের বাইরে ভোট দিতে পারবে না একজন সংসদ? না, পারবে না, পারবে না। না। তাহলে আপনারা যদি 270টা আসন পান, হ্যাঁ, মানে কমপ্লিট মেজরিটি। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট তো হলো আলোচনার মাধ্যমে হবে, হয় না? আপনি আমাদের দ্বাদশ সংশোধনী নিয়ে সর্বসম্মতিপূর্ণ হয়েছে না, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, অনেক কিছু তো হয়। আবার অনেক মেজর চেঞ্জের ক্ষেত্রে গণভোটের বিধান কিন্তু ব্যাক চলে এসেছে। পঞ্চদশ সংশোধনীর যদি দেখেন, গণভোটে কিন্তু গণভোট বাতিল করে দিয়েছিল। আমরা কিন্তু আমাদের আমরা বলেছি যে গণভোট পরিবর্তন। যেমন আমি যদি ভারতের নির্বাচনের এবার সর্বশেষ যে লোকসভা নির্বাচন 2024, তাহলে সেই ক্ষেত্রে সব বিরোধী দলগুলো একজোট হয়েছিল একটা কারণে, সংবিধান বাঁচানোর লড়াই। কারণ কমপ্লিট মেজরিটি যদি বিজেপি পেয়ে যেত, সেই ক্ষেত্রে সংবিধান তাদের অনেক কিছু পরিবর্তন হতো। ওই অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যদি একজন সংসদ স্বাধীনতা না রাখতে পারে, তার দলের বাইরে ভোট দেওয়া, সেক্ষেত্রে তো এটা একটা গণতন্ত্রের জন্য হুমকি। না, এখন আপনাকে দেখতে হবে যে এই যেমন আপনি মনে করেন এই আওয়ামী লীগের আমলে যে আপনার দলীয় মার্কায় ইলেকশন হবে, একটা যদিও এটা অ্যামেন্ডমেন্ট না, এটা সরকারের একটা নির্বাহী ডিসিশন। এখন আপনি দেখেন, আমরা তো প্র্যাকটিস করে দেখেছি যে দলীয় মার্কায় কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় না, হয় না। এইটা থেকে আজকে তো এই সব রাজনৈতিক দল কিন্তু ঐক্যমতের ভিত্তিতে যে স্থানীয় সরকার কোনো দলীয় মার্কা, অনলি জাতীয় নির্বাচন ছাড়া দলীয় মার্কা। সুতরাং আমার মনে হয় যে আমরা যতটুকু আশঙ্কা করছি, একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু সকল রাজনৈতিক দলের মধ্যে। এবং ইতিমধ্যে আপনি দেখেন এখনো তো সংস্কার প্রস্তাবগুলো আসছে, কিন্তু আপনি দেখেন, আমি দেখেছি আমাদের 31 দফার মধ্যে প্রায় 10টি ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। একটা জাতীয় গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, মার্কা নাই, 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সংসদ প্রধানমন্ত্রীর সাথে ব্যালেন্স, আর্টিকেল 70, আপার হাউস, তারপর একটা সামাজিক, আমরা আরেকটা নতুন থিওরি বলেছি, আমরা ওটা রেইনবো ন্যাশন, অর্থাৎ সমাজের বিভক্ত সবগুলিকে একটা আমব্রেলার নিচে এনে দেশটাকে শাসন করা, সেই ধরনের একটা মানে গণজাগরণ তৈরি করা। তারপর আপনি যদি দেখেন এই যে আমাদের স্টুডেন্টরা, আমাদের